গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকের নিবেদন লুকোচুরি। কিরে শ্রী, আজ এত সেজেছিস কেন? কলেজ স্ট্রিটে কোনো বইয়ের প্রকাশনী আছে নাকি আজ? বিছানায় বসে চশমাটা নাকের ডগায় নামিয়ে খবরের কাগজ থেকে মুখ তুলে চাইলেন অবনীশবাবু। শ্রীতমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়িটা কুঁচিয়ে গুছিয়ে নিচ্ছিল। বাবার কথায় একটু অপ্রস্তুত হয়ে হেসে বলল, দূর বাবা, তুমিও না সব কিছুতে সাহিত্য খোঁজো। আজ তো মেঘার জন্মদিন, ওখানেই যাচ্ছি, ফিরতে একটু রাত হবে কিন্তু। রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন সুমিত্রা দেবী। মেয়ের দিকে তাকিয়ে বললেন, আজ কিন্তু তোর বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন, বেশি রাত করিস না, 9টার মধ্যে যেন তোকে ঘরে দেখি। হ্যাঁ মা, চিন্তা করো না, 9টার আগেই চলে আসব, বলেই সীতমা চটপট ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে গেল। সীতমা বেরিয়ে যেতেই সুমিত্রা দেবী অবিনাশবাবুর পাশে এসে বসলেন। মুচকি হেসে বললেন, আচ্ছা, আজ তো তোমার টিউশনও ছুটি, কতদিন আমরা দুজনে মিলে একটু বাইরে যাইনি বলো তো? চলো না, আজ গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসি, নদীর হাওয়াও খাওয়া হবে, আর ফেরার পথে ওই ঘাটের কাছের বিখ্যাত ক্যাফেটা থেকে একটু কফি আর স্ন্যাক্সও নেওয়া যাবে। অবনীশবাবু একটু ভাবলেন, তারপর বললেন, যাবে? কিন্তু সীতমা একা বাড়ি ফিরবে না তো আবার? আরে না, ও তো মেঘার জন্মদিনে গেছে, ফিরতে সেই 9টা, আমাদের 7 তাড়াতাড়ি ঘোরা হয়ে যাবে, চলো চলো। স্ত্রীর আবদারে অবনীশবাবু আর না করতে পারলেন না। পাঞ্জাবিটা গলিয়ে দুজনে বেরিয়ে পড়লেন। এদিকে সীতমা কিন্তু কোনো বান্ধবীর বাড়ি যায়নি, সে এসেছে প্রিন্সেপ ঘাটের দিকে, যেখানে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল ঋতব্রত। ঋতব্রত পেশায় একজন জুনিয়র ডাক্তার, কর্মসূত্রে এখন দিল্লিতে থাকে, 4 দিনের ছুটিতে কলকাতায় এসেছে নিজের একটা জরুরি প্রয়োজনে। আর কলকাতা আসবে অথচ সীতমার সাথে দেখা করবে না, তা তো হতেই পারে না। পরশুই ওর দিল্লির ফ্লাইট। গঙ্গার পাড়ে একটা গাছের ছায়ায় বসে দুজনে গল্পে মেতে উঠেছিল। ঋতব্রত সীতমার পছন্দের গরম গরম ফুচকা আর চাট কিনে এনেছিল। দুজনে হাসাহাসি করছে। এমন সময় হঠাৎ সীতমার চোখ গেল কিছুটা দূরে। সে কথা বলতে বলতে একেবারে পাথর হয়ে গেল। ঋতব্রত অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হলো শ্রী, হঠাৎ কথা বন্ধ করে দিলে কেন? ভূত দেখলে নাকি? সীতমা ফিসফিসিয়ে বলল, ভূতের চেয়েও খতরনাক, ওই দেখো একটু দূরে বাবা আর মা হাত ধরাধরি করে নদীর দিকে তাকাচ্ছেন। আজ আমি। ঋতব্রত সীতমার ইশারা লক্ষ্য করে তাকাতেই দেখল, সত্যি প্রৌঢ় এক দম্পতি গঙ্গার দিকে মুখ করে দাঁড়িয়ে মৃদু বাতাসে গল্প করছেন। ঋতব্রতের মুখে এক চিলতে হাসি ফুটে উঠতেও সীতমার তখন হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ঋতব্রত পরিস্থিতি হালকা করার জন্য ফিসফিসিয়ে বলল, বাহ, তোমার বাবা মা তো বেশ রোমান্টিক, তা তুমি এত ভয় পাচ্ছ কেন? চলো গিয়ে প্রণাম করে বলি, আপনার মেয়ে মেঘার জন্মদিনে নয়, আমার সাথে ফুচকা খেতে এসেছে। চুপ করো ঋত, ইয়ার্কি করো না একদম। সীতমা প্রায় কেঁদে ফেলার মতো করে বলল, বাবা যদি জানতে পারে আমি মিথ্যে কথা বলে এখানে এসেছি, তাহলে সাহিত্য চর্চা ভুলে আজ আমার ইতিহাস ভূগোল সব ওলটপালট করে দেবে। আর মা তো ঘরে ঢুকতেই দেবে না, এখন কি হবে? ঋতব্রত আর দেরি না করে বলল, ঠিক আছে, প্যানিক করো না, ওনারা তো উল্টো দিকে মুখ করে আছেন, আমরা একদম উল্টো দিক দিয়ে আস্তে আস্তে এই চত্বর থেকে বেরোবো, চলো ব্যাগটা নাও।
দুজনে খুব সাবধানে পা টিপে টিপে গাছের আড়ালে নিয়ে ওখান থেকে কেটে পড়ার চেষ্টা করলো। কিন্তু ভাগ্য বোধহয় আজ সীতমার ওপর একটু বেশি রুষ্ট ছিল। ঠিক সেই মুহূর্তেই এক ফুচকাওয়ালা জোরে হাঁক দিল, এই যে দিদি ভাই, আপনার বাকি ফুচকার প্লেটটা আর চাটনির বাটিটা তো নিয়ে গেলেন না? ব্যাস, সেই চড়া গলার আওয়াজ গঙ্গার মিষ্টি হাওয়া ভেদ করে সোজা গিয়ে পৌঁছালো অবনীশবাবুর কানে। দিদিভাই শব্দটায় না হলেও ফুচকাওয়ালার হাতের ইশারা যেদিকের দিকে ছিল, অবনীশবাবু কৌতূহলবশত সেদিকে তাকাতেই চশমাটার নাকের ডগা থেকে ঠিকরে একেবারে চোখের সামনে চলে এলো। সুমিত্রা দেবীও স্বামীর দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে চিৎকার করে উঠলেন, ওরে বাবা, ওটা স্ত্রী না? পাশে ওটাকে? ধরা পড়ে গেছে বুঝতে পেরে সীতমা আর ঋতব্রত মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। অবনীশবাবু আর সুমিত্রা দেবী দ্রুত পায়ে ওদের দিকে এগিয়ে এলেন। অবনীশবাবুর মুখ গম্ভীর, আর সুমিত্রা দেবীর চোখে এক রাশ বিস্ময় আর রাগ। মেঘার জন্মদিন কি তবে আজকাল গঙ্গার ঘাটেই পালন হচ্ছে সীতমা? আর এই ছেলেটাই বা কে? অবনীশবাবুর গলার স্বরে মেঘ কাটার আগের গুমোট ভাব। সীতমা মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছিল। কোনো জবাব দেওয়ার ভাষা তার মুখে ছিল না। ঠিক তখনই ঋতব্রত এক পা এগিয়ে এলো। অত্যন্ত ভদ্র এবং মার্জিতভাবে অবনীশবাবু ও সুমিত্রা দেবীকে প্রণাম করল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, কাকাবাবু, কাকিমা, অপরাধ যা করার আমিই করেছি। সীতমাকে মিথ্যে বলতে বাধ্য করেছি। আমি ঋতব্রত, দিল্লিতে জুনিয়র ডাক্তার হিসাবে আছি। মাত্র 4 দিনের ছুটিতে কলকাতায় এসেছি একটা বিশেষ দরকারে। পরশুই আমার ফ্লাইট। সীতমা প্রথমে আসতে চায়নি, কিন্তু আমিই জোর করেছিলাম যে আর মাত্র কয়েকটা ঘন্টা, একটু দেখা না করলে হয়তো আর কয়েক মাস দেখা হবে না। প্লিজ ওকে বকবেন না, দোষটা সম্পূর্ণ আমার। ঋতব্রতের এই স্পষ্টবাদিতা এবং সততা অবনীশবাবুকে কিছুটা নরম করল। তিনি সুমিত্রা দেবীর দিকে তাকালেন। সুমিত্রা দেবী ঋতব্রতের ডাক্তার পরিচয় এবং তার মার্জিত ব্যবহার দেখে রাগ কিছুটা সামলে নিলেন। তবে মায়ের কর্তব্যে একটু কড়া গলায় বললেন, তা দেখা করার হলে বাড়িতে এসে করতে পারতে তো বাবা, এভাবে মিথ্যে কথা বলানোর কি দরকার ছিল? ঋতব্রত একটু হেসে বলল, আসলে কাকিমা, প্রথমবার এভাবে হুট করে বাড়িতে গিয়ে হাজির হওয়াটা ঠিক হতো কি না বুঝতে পারিনি। তবে আজ যখন দেখা হয়েই গেল, তখন অনুমতি দিলে পরশুদিন দিল্লি যাওয়ার আগে একবার আপনাদের বাড়ি গিয়ে প্রণাম করে আসতে চাই। ছেলের এই সোজাসুজি প্রস্তাবে অবনীশবাবুর ভেতরে সাহিত্যিক মনটা যেন একটু খুশিই হলো। তিনি চশমাটা ঠিক করতে করতে সুমিত্রা দেবীকে বললেন, কী গো সুমিত্রা, আমাদের তো কফি আর স্ন্যাক্স খাওয়ার কথা ছিল। তা যখন সাহিত্য আর বিজ্ঞানের এমন একটা আকস্মিক মিলন ঘটেই গেল গঙ্গার ঘাটে, তখন ক্যাফেতে 4টে কফির অর্ডার দেওয়াই ভালো, কি বলো? বাবার মুখে কথা শুনে সীতমা অবাক হয়ে তাকালো। অবনীশবাবুর চোখে তখন এক চিলতে কৌতুকী হাসি। সুমিত্রা দেবীও হেসে ফেলে বললেন, হ্যাঁ চলো। তবে সীতমা, 9টার মধ্যে ঘরে ফেরার যে কথাটা হয়েছিল সেটা কিন্তু এখনো বহাল আছে। এখন আমাদের সাথেই ফিরবি। সীতমা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং ঋতব্রতের দিকে তাকিয়ে আড়ালে একটা মুচকি হাসি হাসল। গঙ্গার হাওয়াটা তখন যেন আরও একটু বেশি মিষ্টি লাগছিল চারজনের কাছেই। কলমে সুষমা বাগ প্রধান।